এ কি হরেন খুড়ো, তুমি এখানে এই জঙ্গলের ভেতর কি করছিলে? হ্যাঁ, আরে কি গো, চুপ করে রয়েছো কেন? নগেনের কথার কোনো উত্তর দিল না হরেন খুড়ো। তবে আদৌ কি সে হরেন খুড়ো নাকি অন্য কেউ? নগেনের এই বিষয়টির উত্তর পেতে অবশ্য বেশি সময় লাগলো না। যখন সে দেখল হরেন খুড়োর চেহারা বদলে গিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা হাড় হিল করা চেহারা। এ কি খুড়ো, তোমার তোমার এটা কি হলো? আর কিছু বলার আগেই ভয়ঙ্কর চেহারাটি ঝাঁপিয়ে পড়ল নগেনের ওপরে। গলার নড়ি ছিঁড়ে নেওয়ার মতো চিৎকার মিলিয়ে গেল ইছাপুর গ্রামের অন্ধকারময় বাতাসে। কেউ নগেনের শেষ আকুতি শুনতে পেল না। এমন দৃশ্যের সাক্ষী হয়ে রইল একমাত্র গাঢ় অন্ধকার। একদিন পর বিকেল বেলাতে গজেনের বাড়িতে এসে উপস্থিত হলো শৈল। শৈল হলো সেই জেঠুর ছেলে যে গজেনকে বাঁচাতে গিয়ে শ্মশানে প্রাণ দিয়েছিল। শৈলদা, এসো এসো, তোমার অপেক্ষায় তো করছিলাম। তোমার চিঠিটা পেয়ে ছুটে এলাম আমি। আমাকে ক্ষমা করো শৈলদা, আমাকে বাঁচাতে গিয়ে জেঠুর অমন হলো। গজেন, কেঁদো না, ওতে তো তোমার কোনো দোষ নেই। চিঠিতে তো সবটাই লিখেছো, আমি পড়েছি। তবে হরেন কাকুর দেহ ছেড়ে উঠেই তুমি ভুলটা করেছো। তবে আমি কিন্তু সত্যি বলছি, আমি জেঠুর গলার আওয়াজ পেয়েছিলাম যে। বাবা তোমাকে বলেছিল তো, মৃতদেহ 12 ঘন্টার বেশি হলে বাসি হয়ে যায়, আর তা হলেই। হ্যাঁ, সেটা বলেছিল বটে, কিন্তু ওর পরেরটা আর জানা হয়নি। বাবা তো তন্ত্র সাধনা করতো জানো, তাই আমিও বাবার কাছ থেকে এই বিষয়ে কিছু জেনেছিলাম। দেহ বাসি হলে সেই দেহকে একা পেলেই পিশাচ তার দখল করে নেয়, আর তার মধ্যেই নিজের তীব্র খিদে নিবারণ করে। সবাই ভাবে যার দেহ পিশাচ দখল করেছে সে সবাইকে মারছে, কিন্তু তা আসল নয়। সবটাই সেই পিশাচ করে। দেহটা দখল করে পিশাচ হয়ে ওঠে নরপিশাচ। চোখ বড় বড় করে গজেন শৈলর সব কথা শোনে। এই জন্যই গ্রামবাসীরা বলে রাতের বেলা আমার বাবাকে তারা দেখছে। ওটা এখন হরেন কাকু নয়, সে হলো পিশাচ। তাহলে এখন উপায়? বাঁচার উপায় একটা আছে। বাড়িতে ফিরে বাবার ট্রাঙ্ক থেকে কিছু পুরানো কাগজ ঘেঁটে এর একটা বিহিত পেয়েছি। তবে তার জন্য তোমার সাহায্য লাগবে। আমাকে কি করতে হবে শুধু বলো, আমি সবকিছু করতে রাজি আছি। যেটুকু বাঁচাতে পারিনি, তবে ইছাপুর গ্রামের মৃত্যু মিছিল বন্ধ করতে হবে, যে করেই হোক বন্ধ করতে হবে। তার জন্য যা করার হয় আমি করব। শোনো তবে। এরপর শৈল গজনকে কি করতে হবে সেটা ভালোভাবে বুঝিয়ে দেয়। সেদিন রাতে গজেন উপস্থিত হলো সেই শ্মশানের গাছটার নিচে, যেখানে তার বাবা হরেনের মৃতদেহটা রাখা হয়েছিল। গজেনের আঙুলের এক কোণ একটু কাটা, সেখান থেকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে। গাছটার নিচে দাঁড়িয়ে আছে। আশেপাশের গাছগুলো নড়ে উঠল। গজেন খেয়াল করল না, কিন্তু ওই গাছটা থেকেই নেমে এসে একজন দাঁড়ালো ঠিক ওর পিছনে। গজেন বুঝতে পারে ওর ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। গলাটা শুকিয়ে গেল নিমেষের মধ্যেই। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই সে দেখল, কি বাবা, তুমি? কারণ ওর সামনেই দাঁড়িয়ে আছে ওর মৃত বাবা হরেন পাল। নিজের বাবাকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারল না, জড়িয়ে ধরল তাকে।
কিন্তু এই যে বরফের মতো ঠান্ডা শরীর, জীবিত মানুষের শরীর কি এত ঠান্ডা হতে পারে? না, কখনোই হতে পারে না। ঠিক এমন সময় কিছু দূর থেকে শুনতে পেল চেনা গলা। গজেন, ওটা তোমার বাবা নয়, ও নরপিশাচ। বাবার প্রতি ভালোবাসার ঘোর নিমেষের মধ্যেই কেটে গেল গজেনের। নিজেকে এক ঝটকাতে সরিয়ে পিছনে সরে গেল গজেন। আর পর মুহূর্তেই তার বাবা হরেন পালের চেনা মুখের ভেতরে লুকিয়ে থাকা কদর্য বিভৎস মুখটা বেরিয়ে এলো। এই মুখটা গজেন আগেও দেখেছিল যেদিন সে বাবার শেষ কাজ করতে এসেছিল। কদাকার মুখের কুৎসিত হাসি দেখে গজেনের শরীরটা রাগে যন্ত্রণায় জ্বলে উঠল। শৈল তৈরি ছিল গজেনের ইশারার জন্য। শৈলদা, দাও দা, আর দেরি নয়। শৈল ঠিক তখনই আগুনে জ্বলতে থাকা মশাল এগিয়ে দিল গজেনের দিকে, আর গজেনও এক মুহূর্ত সময় নষ্ট না করে সেটা নিয়ে তার বাবার বেশধারী পিশাচের মুখে ছুঁড়ে দিল। শৈল বলেছিল তার বাবার কাছে থাকা কাগজ ঘেঁটে সে জেনেছে একমাত্র সন্তান যদি তার বাবা অথবা মা, যারই শরীর পিশাচ দখল করবে, তার মুখে আগুন দিতে পারলে তবেই সেই পিশাচ মরবে। কারণ সন্তানকে তার পিতা মাতার মুখেই আগুন দিতে হয়, তাহলেই আসল মুক্তি। কিছু সময়ের মধ্যেই গজেন ও শৈল চোখের সামনে একটা কালো ছায়া বাতাসে মিলিয়ে যায়, আর গজেনের বাবার দেহ পুড়ে ছাই হয়ে যায়। এভাবেই শেষ অবধি গজেন ও শৈল সাহসের ওপরে ভর করে ইছাপুর গ্রাম সহ সেখানে থাকা সকল অধিবাসী পিশাচের হাত থেকে চিরতরে রক্ষা পায়।